আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এপিসির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব ফিজিক্সের চ্যাপ্টার 4 এর উপরে। এটা আমাদের লেকচার 9 এর ক্লাস। তো আজকে ক্লাসে আমরা দেখব কেন্দ্রমুখী ত্বরণ ও কেন্দ্রমুখী বল সম্পর্কে বিস্তারিত জানবো। তো কেন্দ্রমুখী ত্বরণ ও কেন্দ্রমুখী বল কি? যে ত্বরণ বা যে বল কেন্দ্রের মুখোমুখি করে ক্রিয়া করবে সেটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ ও কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী ত্বরণ আর কেন্দ্রমুখী বল সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদেরকে জানতে হবে চ্যাপ্টার 3 এর কিছু টপিক সম্পর্কে। যেমন মনে করো কৌণিক বেগ। কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, এর নাম হচ্ছে কি? কৌণিক বেগ। এটা হচ্ছে চ্যাপ্টার 3 এর জিনিস, তোমরা অবশ্যই এগুলো জানো, আর না জানলে দেখে নাও। এটা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগকে দুইভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, আর একটা হচ্ছে আরপিএম। কৌণিক বেগকে দুইভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড আর একটা হচ্ছে আরপিএম। এটা হচ্ছে ইউনিট বা একক। এই দুই এককের মাধ্যমে আমরা কৌণিক বেগকে প্রকাশ করতে পারি, ঠিক আছে? কৌণিক বেগ সবসময় কি হয়? কৌণিক বেগ সবসময় কৌণিক গতি বরাবর তোমার হচ্ছে থাকে, ঠিক আছে? আরপিএম মানে কি? আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট। মানে কি? রেভলিউশন পার মিনিট, প্রতি মিনিটে সে কী পরিমাণ ঘূর্ণায়ন দেয় সেটা হচ্ছে তার আরপিএম। আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট। অর্থাৎ সাপোজ মনে করো একটা গাড়ির চাকা আছে, চাকাটা হচ্ছে এখানে হচ্ছে তার শুরু। এখন আমরা এখানে একটা আরপিএম মিটার সেট করলাম। এখন যদি একটা চাকা 1 মিনিটে 60 বার ঘুরে, তাহলে 60 আরপিএম। তো আশা করি আরপিএম মানে কি বুঝতে পেরেছো, যে এক আরপিএম মানে রেভলিউশন পার মিনিট, প্রতি মিনিটে সে কয়টি পূর্ণ ঘূর্ণায়ন সম্পূর্ণ করে সেটাই হচ্ছে আমাদের আরপিএম। তো একটা চাকা যদি 1 মিনিটে 60 বার ঘুরে, তাহলে তার আরপিএম কত? আরপিএম হবে 60 আরপিএম। এখন ওমেগার সূত্র, আমরা কি? ওমেগার সূত্র আমরা সবাই জানি, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু এন বাই টি। এন কি? এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা। এন হলো ঘূর্ণন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু এন বাই টি রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড ইউনিটে। এখন মনে করো এখানে আমাদের আরপিএম এর মান দেওয়া আছে যে 1 আরপিএম সমান কত? এখন আমরা রেডিয়ান পার সেকেন্ড ইউনিট ও আরপিএম ইউনিট, দুই ইউনিটের মধ্যে সম্পর্ক তৈরি করব। তো সাপোজ মনে করো 1 আরপিএম মানে কি? একটি পূর্ণ ঘূর্ণায়ন। তাহলে ঘূর্ণন সংখ্যা এনের জায়গায় বসাবো 1। তাহলে 2 পাই ইন্টু 1 বাই 1 আরপিএম মানে কি? পার মিনিট, প্রতি মিনিটে তোমার টি কত? 60 সেকেন্ড। তো এখানে বসাবো 60। বুঝেছো তো? 1 আরপিএম মানে কি? 1 মিনিটে একটা ঘূর্ণন সম্পন্ন করে। তাই ঘূর্ণায়ন সংখ্যা এনের জায়গায় বসিয়েছি 1, আর যেহেতু পার মিনিট, তাই 1 মিনিটে 60 সেকেন্ড, তাই টি এর জায়গায় বসাইছি 60, ঠিক আছে? এখন এটা কাটাহালি হয় 30, অর্থাৎ 1 আরপিএম ইজ ইকুয়াল টু পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। 1 আরপিএম ইজ ইকুয়াল টু পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে নোট করো। এটা হচ্ছে ওমেগার সূত্র। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই এন ইন্টু টি রেডিয়ান পার সেকেন্ড ইউনিটে। আরপিএম মানে কি? আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, অর্থাৎ প্রত্যেক মিনিটে সে কী পরিমাণ ঘূর্ণায়ন সম্পন্ন করে সেটাই হচ্ছে আমাদের আরপিএম। এখন এখানে আরপিএম মানে হচ্ছে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। কীভাবে হলো? এই যে আমরা দেখালাম। তো আরপিএম আর রেডিয়ান পার সেকেন্ডের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 আরপিএম ইজ ইকুয়াল টু পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। এখন আমরা দেখব কেন্দ্রমুখী ত্বরণ ও কেন্দ্রমুখী বল সম্পর্কে বিস্তারিত জানবো। তো তোমরা অনেকেই দেখেছো যে ছোটোবেলায় আমরা হাতে একটা সুতা বেঁধে, সুতার উপরে একটা দড়ি বেঁধে এরকমভাবে ঘোরাতাম। অবশ্যই তো আমরা সেটা আমাদের হাতের মধ্যে সুতাকে বেঁধে এবং সুতার শেষ প্রান্তে একটি দড়ি বেঁধে আমরা এভাবে জোরে জোরে ঘোরাতে পারি। তো মনে করো এটা হচ্ছে আমাদের হাত। এখন আমরা হাতের মুঠোর মধ্যে সুতা বাঁধলাম, আর এখানে হচ্ছে একটা ভারী বস্তু, তাকে আমরা এরকম বৃত্তাকার পথে ঘূর্ণায়ন সম্পন্ন করলাম। এখন এর বেগ কাজ করবে কোন দিকে? এর বেগ কাজ করবে স্পর্শক বরাবর। সবসময় তার স্পর্শক বরাবর। সেই স্পর্শক বরাবর কী করবে? ছিটকে যেতে চাইবে, তার বেগ কাজ করবে স্পর্শক বরাবর। এবং এই যে বস্তুটা, এই বস্তুটা কেন্দ্রের দিকে একটি ত্বরণ অনুভূত করবে।
তার নাম হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। এই বস্তুটা তার কেন্দ্রের দিকে একটি ত্বরণ অনুভূতি প্রাপ্ত হবে, তাই তার নাম হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। অর্থাৎ যে ত্বরণ কোনো বস্তুর বা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু যদি তার কেন্দ্রের দিকে ত্বরণ প্রাপ্ত থাকে তাহলে তাকে বলা হয় কি কেন্দ্রমুখী ত্বরণ। আর এই কেন্দ্রমুখী ত্বরণের কারণে যে বল সৃষ্টি হয় তাকে বলা হয় এফসি বা কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী ত্বরণের কারণে যে বল সৃষ্টি হয় তাকে বলা হয় এফসি বা কেন্দ্রমুখী বল। তো এখন আমরা কি দেখলাম? কেন্দ্রমুখী ত্বরণ আর কেন্দ্রমুখী বল। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের মূল লজিক। এখন আসো আমরা কি জানি? কেন্দ্রমুখী ত্বরণ এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এটা কি আমরা সবাই জানি? কেন্দ্রমুখী ত্বরণ এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটা তো আমাদের জানা। এটা হচ্ছে চ্যাপ্টার 3-র বিষয়, এটা চ্যাপ্টার 3-র নলেজ। আশা করি তোমরা সবাই জানো। কেন্দ্রমুখী না জেনে থাকলে এখন জেনে নাও যে কেন্দ্রমুখী ত্বরণ এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর রৈখিক বেগের ক্ষেত্রে রৈখিক বেগের ক্ষেত্রে কেন্দ্রমুখী ত্বরণ এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এসি ইজ ইকুয়াল টু যদি ভি স্কোয়ার বাই আর হয়, আমরা জানি কি রৈখিক বেগ আর কৌণিক বেগের সম্পর্ক কি? ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। রৈখিক বেগ আর কৌণিক বেগের সম্পর্ক হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা বাই আর। তো এখানে ভি স্কোয়ার আর এর জায়গায় আমরা ওমেগা আর বসাতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর। আর কাটাকাটি হয়ে গেলে থাকে ওমেগা স্কোয়ার আর। অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। একটা নতুন ইকুয়েশন তৈরি হলো। এখানে আমরা কি জানতে পারলাম? যে যখন কোনো বস্তুকে তার কেন্দ্রের অভিমুখে একটি ত্বরণ প্রাপ্ত হবে, তাহাকে বলা হবে কি কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণের কারণে যে বল সৃষ্টি হবে তাকে বলা হবে কেন্দ্রমুখী বল। এখন আমরা চ্যাপ্টার 3-তে দেখে এসেছি যে কেন্দ্রমুখী ত্বরণের জন্য এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে। তো যেহেতু এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর এটা রৈখিক বেগের ক্ষেত্রে, তো কৌণিক বেগের ক্ষেত্রে অবশ্যই ভির জায়গায় কী হবে? ভি ইজ ইকুয়াল টু হবে ওমেগা আর। কৌণিক বেগের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু হবে ওমেগা আর। এটা হচ্ছে রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে ইকুয়েশন। এটা হচ্ছে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। এখন আসো, এসি ইজ ইকুয়াল টু যদি ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর হয়, আর কাটাকাটি হলে হয় ওমেগা স্কোয়ার বাই আর। তো আমরা বলতে পারি যে কেন্দ্রমুখী ত্বরণ এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। যেহেতু যদি কেন্দ্রমুখী ত্বরণ এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর হয়, যদি কেন্দ্রমুখী ত্বরণ এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর হয়, তাহলে কেন্দ্রমুখী বল কী হবে? কেন্দ্রমুখী বল এফসি ইজ ইকুয়াল টু হবে এম এ সি এম ভি স্কোয়ার বাই আর। এটা কি এম ভি স্কোয়ার বাই এটা কের ক্ষেত্রে? এটা হচ্ছে রৈখিক বেগের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের রৈখিক বেগের ক্ষেত্রে। ঠিক আছে, এম ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই এটা হচ্ছে রৈখিক বেগের ক্ষেত্রে। আর যদি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর হয়, তো আমরা কি লিখতে পারি না এম ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর। অর্থাৎ এফসি ইজ ইকুয়াল টু এম ইন্টু ওমেগা স্কোয়ার আর। এটা কি আমরা বলতে পারি এফসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর? তো এটা কি? এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কোন ক্ষেত্রে? কৌণিক বেগের ক্ষেত্রে। এটা হচ্ছে কৌণিক বেগের ক্ষেত্রে, কেন্দ্রমুখী বল। কৌণিক বেগের ক্ষেত্রে কেন্দ্রমুখী বল করতে হবে এফসি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। কৌণিক বেগ কখন উৎপন্ন হয়? যখন একটা সুতার সাহায্যে কোনো দড়িকে ঘোরানো হয়, বা যেমন মনে করো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যখন ঘূর্ণায়মান, তখন সেখানে আমরা কৌণিক বেগের কিছু জিনিস দেখতে পারি বা বুঝতে পারি। বা মনে করো কোনো পরমাণুতেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘূর্ণায়মান, সেক্ষেত্রে কি সেখানে কৌণিক বেগ উৎপন্ন হয়। এখন এই যে কৌণিক বেগগুলো উৎপন্ন হচ্ছে, কৌণিক ত্বরণের জন্য যে কৌণিক বল উৎপন্ন হচ্ছে, তো কৌণিক ত্বরণ ও কৌণিক বলের যে দুইটা ইকুয়েশন আমরা পেলাম, সেটা হচ্ছে এফসি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, আর এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। এই দুইটা ফর্মুলা জানলে আমরা কৌণিক ত্বরণ ও কেন্দ্রমুখী ত্বরণ ও কেন্দ্রমুখী বল সম্পর্কে সকল ম্যাথের সমাধান ইনশাল্লাহ করতে পারবো। চলো একটা ছোট্ট একটা ম্যাথের মাধ্যমে আজকে যে সমস্ত লজিক বা থিওরি দেখলাম, এই থিওরিগুলো আমরা ক্লিয়ার করে আসি। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কেন্দ্রমুখী ত্বরণ এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। কেন্দ্রমুখী ত্বরণ এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর।
আর কেন্দ্রমুখী বল এফসি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। এই দুটো হচ্ছে কি কৌণিক বেগের ক্ষেত্রে। আর রৈখিক বেগের ক্ষেত্রে কি ছিল? রৈখিক বেগের ক্ষেত্রে এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, একটা এফসি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে আমাদের রৈখিক বেগের ক্ষেত্রে, এটা হচ্ছে রৈখিক বেগের ক্ষেত্রে, এটা হচ্ছে কৌণিক বেগের ক্ষেত্রে। কৌণিক বেগের ক্ষেত্রে সবসময় ওমেগা ব্যবহার হবে। ওমেগার ফর্মুলা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু 2 ইন্টু এন বাই টি, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আমাদের ওমেগার সূত্র। তো এখন দেখি 20 গ্রাম ভরের একটি বলকে, 20 গ্রাম ভরের একটি বল, মনে করো এটা একটা বল, তার ওয়েট হচ্ছে 20 গ্রাম, এম ইজ ইকুয়াল টু 20 গ্রাম বা 0.02 কেজি। 20 গ্রাম ভরের একটি বলকে সুতায় বেঁধে প্রতি মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে। সুতার দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার। সুতার দৈর্ঘ্য কত? সুতার দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। সুতার দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার। এখন এই বলকে প্রতি মিনিটে ঘোরানো হচ্ছে কয়বার? 30 বার। প্রতি মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে, অর্থাৎ 1 RPM ইজ ইকুয়াল টু 30। প্রতি মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে, তো ওমেগা ইজ ইকুয়াল টু 30 RPM। আশা করি তোমরা দেখতে পাচ্ছ বিদ্যুৎ চলে গেছে। বাংলাদেশে খুবই পরিমাণ বিদ্যুতের সমস্যা আছে, প্রধানমন্ত্রীর কিছু বলার মতন নেই। আশা করি কি বলা যায় আর। যাই হোক, তোমরা দেখার চেষ্টা করো ওমেগা ইজ ইকুয়াল টু 30 RPM। এটা আসলে তোমরা বুঝতে পেরেছো যে ওমেগা ইজ ইকুয়াল টু 30 RPM কেন হবে, কারণ এই বলটাকে সুতায় বেঁধে প্রতি মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে। বলটাকে যেহেতু সুতায় বেঁধে প্রতি মিনিটে 30 বার ঘোরানো হচ্ছে, তাই ওমেগা ইজ ইকুয়াল টু 30 RPM আমরা লিখতে পারি। এখন আসো এখান থেকে আমরা ওমেগার মানটা বের করি। ওমেগা ডব্লিউ ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু এন এর মান কত? এন এর মান হচ্ছে 30, এন এর মান 30, প্রতি মিনিটে 60। তো এটা কাটা গেলে 2 কাটা গেলে পাই, অর্থাৎ ওমেগা ইজ ইকুয়াল টু হয় পাই। আমরা কি বলতে পারি যে ওমেগা সমান পাই। এখন আমাদের কি জানতে চাচ্ছে যে উপর কার্যরত বলের মান। তো কার্যরত বলের মান মানে কি? এই বলটা কেন্দ্রের উপরে যে বল প্রয়োগ করবে সেই বলের মান জানতে চাচ্ছে। তো বলো তো কোনো বস্তু যদি তার কেন্দ্রের উপরে একটি বল তৈরি করে, সে বলের নাম হবে কি? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলকে এফসি দ্বারা প্রকাশ করা হয়। এফসি সূত্র এখানে আমরা জানি, তো বসাবো এফসি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। এম এর মান কত? 0.02 ইন্টু ওমেগার মান হচ্ছে পাই স্কোয়ার ইন্টু আর এর মান হচ্ছে 0.03 বসাবো। বসানোর পরে আমরা এটা হিসাব করি। চলো, আবার এসে গেছে বিদ্যুৎ। 0.02 ইন্টু 0.02 ইন্টু শিফট পাই স্কোয়ার ইন্টু 0.03, এটা হচ্ছে 5.92 0.0592 নিউটন। এটা হচ্ছে কি? কেন্দ্রমুখী বল। তো ক্লাসের মাঝখানে বিদ্যুৎ গিয়েছিল, তার জন্য খুবই দুঃখিত। আমরা বাংলাদেশে বাস করি, এটা আমাদের অবশ্যই সহ্য করতে হবে। তো দেখো, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কেন্দ্রমুখী ত্বরণ এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার আর। কেন্দ্রমুখী এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে কৌণিক বেগের ক্ষেত্রে। যখন আমরা কোনো বস্তুকে সুতায় বেঁধে ঘোরাবো, বা পৃথিবী সূর্যের মধ্যে আলোচনা হবে, বা ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে আলোচনা হবে, তখন সেসব ক্ষেত্রে কেন্দ্রমুখী জিনিস নিয়ে আলোচনা হবে, ঠিক আছে, বা কৌণিক বেগটা ইউজ হবে। এখন আসো কেন্দ্রমুখী ত্বরণের কারণে যে বল সৃষ্টি, তাকে বলা হয় কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের ফর্মুলা বা ইকুয়েশন হচ্ছে এফসি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। তো এখানে এফসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর বলে দেওয়া হয়েছে যে প্রতি মিনিটে 30 বার ঘোরানো হয়, অর্থাৎ ওমেগা ইজ ইকুয়াল টু 30 RPM। প্রতি মিনিটে 30 বার ঘোরানো হয়, বা তাহলে ঘূর্ণায়ন সংখ্যা এন সমান কত? 30। আর মিনিটের ক্ষেত্রে তাহলে টি মান হবে কত? 60। এখন আমরা এই ফর্মুলা এটা বসানোর পর ওমেগার মান পেলাম কত? পাই। ওমেগার মান সেখানে আমরা পাই পেয়ে গিয়েছি, সেখানে আমরা ওমেগার মান জানি আর এম এর মান জানি। এবার দেখো আর এর মান খোঁজো। আর এর মান বসানো দেওয়া আছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটারকে আমরা এসআই এককে নিয়ে আসবো মিটারে, যেহেতু রেডিয়ান পার সেকেন্ড। এটা কত? এর একক কত? এর একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, ঠিক আছে, এসআই এককে। তো যেহেতু এসআই এককে আমরা কাজ করতেছি, সেহেতু আমরা এখানে সুতার যে দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার, ইয়াকেও আমরা 0.03 মিটার বা এসআই এককে কনভার্ট করব। আর বস্তুর ভরকেও আমরা কেজিতে কনভার্ট করব। তো কেজিতে কনভার্ট করার পরে আমরা দেখলাম কি, এখানে আমরা বলের মান পেয়ে গেলাম। এফসি ইজ ইকুয়াল টু 0.05
92 মিটার। যদি আমাদের কেন্দ্রমুখী বলের মান না চেয়ে কেন্দ্রমুখী ত্বরণের মান চাইতো, তো আমরা কী করতাম, আমরা করতাম এসি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। ওমেগার মান কত, পাই স্কোয়ার, আর এর মান হচ্ছে 0.03, জাস্ট হিসাব, অর্থাৎ 0.03 পাই স্কোয়ার। পাই স্কোয়ার ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটে গেল। তো আমরা এভাবে কেন্দ্রমুখী ত্বরণ ও কেন্দ্রমুখী বল নির্ণয় করতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।